আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একেবারে হাতের মুঠো আনা যায় সেই টেকনিকগুলো শেখাবো তোমাদের আজকের ক্লাসের মধ্যে। প্রতিবারই তোমাদের ক্লাসের মধ্যে বলে দেই, প্রতিবার ক্লাসের মধ্যে তোমাকে স্পষ্ট করে উল্লেখ করে দেই এই টপিকগুলো পড়বা, এই টপিকগুলো গুরুত্ব দিবা। ঠিক একইভাবে আজকে সেই ধারাবাহিকতা লক্ষ্য করে আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, যেই টপিকগুলো থেকে মানে বারবার রিপিট হয়ে কোশ্চেনগুলো আসছে, সেই টপিকগুলো নিয়ে কথা বলবো। প্রিয় ভাইরা, যারা এই বিশাল বড় ক্যাম্পাসে আসার স্বপ্ন দেখো, এই বিশাল বড় ক্যাম্পাসকে, এই বৃহৎ ক্যাম্পাসকে মনে ধারণ করো, স্বপ্ন দেখো যে বিশ্ববিদ্যালয়ে পড়বা, এই ক্যাম্পাসের মধ্যে পড়বা, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নিজের ক্যারিয়ারটাকে সুন্দর করে গড়ে উঠাবা, তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, একটু দ্রুত যুক্ত হবা, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে। কারণ এই টপিকটা প্রতিবারই প্রশ্ন আসে, কিন্তু টপিকটা খুবই ছোট টপিক, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সেজন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি প্রায় বলে থাকি যে ছোট মরিচে ঝাল বেশি সেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটি হয়তো বেশি পছন্দ করে। হ্যাঁ, তোমরা একটু দ্রুত আমার সাথে যুক্ত হবা, একেবারে ধরে স্পেসিফিক তোমাকে দেখাবো কিরকম কোশ্চেন হয় এবং তুমি কিভাবে অ্যান্সার করবা। ঠিক আছে? কিরকম অ্যান্সার হয় তোমাকে সবগুলো স্পষ্ট করে ক্লিয়ার করে আমি বলবো ভাইয়ারা। এই তো অনেকে চলে আসছে ইতিমধ্যে। প্রিয় ভাইরা, আজকে সুন্দর মতো তোমাকে উল্লেখ করে বলবো যে এই টপিকটা পড়ো, এভাবে অ্যান্সার করতে হবে, এভাবে উল্লেখ করতে হবে। তুমি বিশ্বাস করো অনেক সহজ কোশ্চেন হয় একটা তোমাকে হয়তো একটু টপিক ভিত্তিক একটু কঠিন কোশ্চেন হইতে পারে, তো মোটামুটি প্রত্যেকটা কোশ্চেন ইজি ভাইয়া। ওকে ভাইরা, একটু জানাবা যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, একটু জানাবা আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমি শুরু করতে পারি, কি বলো? হ্যাঁ, আমি তাহলে শুরু করতে পারি। আমি তোমাকে সুন্দর মতো উল্লেখ করে বলবো। আগে তোমাকে থিওরি পড়াবো আছে, বুঝছো? আজকে কোনো এমসিকিউ পড়াবো না, আজকে তোমাকে থিওরি পড়াবো, দেন হচ্ছে আমি এমসিকিউতে যাবো। ঠিক আছে? আমি এমসিকিউতে যাবো। দেখো কিভাবে তুমি খুব সহজে আয়ত্ত করবে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে ভাই, সামিয়া হক আসছো, ফারজানা আক্তার বিজিএফসিকে আসছো। ওকে, তাহলে আমি তোমাকে দেখাই তুমি খুব সহজে কিভাবে তুমি তোমার এই কোশ্চেনগুলো অ্যান্সার করবা। এই যে উপসর্গ জিনিসটা আসলে কি, এটা কত প্রকার এবং কি কি জিনিসগুলো আছে সেগুলো আবার জানতে হবে কিন্তু। ঠিক আছে? তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আমি আবার বলতেছি, তুমি উপসর্গ পাঠটা যদি আজকে যদি উপসর্গ পাঠটা পড়ো, আমার মনে হয় না ভবিষ্যতে আর পড়া লাগবে, হয়তো আবার রিভিশন দেওয়ার জন্য পড়তে হইতে পারে। মনে করো আজকে তুমি পড়ছো, পড়ার পরে নেক্সট রিভিশন দেওয়ার জন্য তুমি হয়তো পড়তে পারো, আর পড়া লাগবে না, জাস্ট আবার নতুন করে পড়তে হবে এরকম না। আজকে পড়া নতুন করে পড়তে হবে না, পরীক্ষার আগে জাস্ট রিভিশন দিয়ে যাবা। ঠিক আছে? আজকে যে নোটটা করবা প্রিয় ভাইরা, তাহলে ঠিক আছে আমি উপসর্গের মধ্যে আসি। আচ্ছা, উপসর্গ জিনিসটা কি সেটাকে আমি বুঝতে হবে আমাকে। হ্যাঁ, উপসর্গ জিনিসটা কি সেটা আমাকে ক্লিয়ার করতে হবে আগে। দেখো, খেয়াল করো, এই যে লেখছি এখানে উপসর্গ। ওকে, ঠিক আছে, উপসর্গ লেখা হয়েছে। এমন একটি বাংলা সংজ্ঞা আসি। বাংলা ভাষায় এমন কতগুলো অর্থহীন, তার মানে কি? তার মানে উপসর্গের কি নাই? উপসর্গের অর্থ নাই। এক নাম্বার পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 তে আসি। এটা হচ্ছে অব্যয়সূচক। কি সূচক? অব্যয়সূচক। তাহলে আমি পাইলাম কি? উপসর্গের কি নাই? অর্থ নাই। উপসর্গের অর্থ নাই, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উপসর্গ হচ্ছে অব্যয়সূচক বা শব্দাংশ, মানে শব্দের অংশ। তাহলে উপসর্গ হচ্ছে কি? যার অর্থ নাই এবং এটা একটা শব্দের অংশ, নট পুরো শব্দ। তার মানে উপসর্গ একটা শব্দ না, এটা একটা শব্দের অংশ। বুঝতে পারছো ভাইরা? তাহলে উপসর্গ হচ্ছে যার অর্থ নাই এবং এটা হচ্ছে একটা শব্দের অংশ। যদি বলা হয় উপসর্গ একটা শব্দ, ভুল। যদি বলা হয় উপসর্গ একটা শব্দ, তাহলে ভুল হবে। উপসর্গ হচ্ছে একটা শব্দের অংশ। তাহলে এটা কি ভাই? এটা একটা শব্দাংশ। কি বলা হয়? শব্দাংশ বলা হয়। তাহলে অর্থ নাই কিন্তু শব্দাংশ, কিন্তু কি? শব্দাংশ। পরে আসি, যা স্বাধীন পদ হিসাবে ব্যবহৃত হতে পারে না। তাহলে এটা কি? পরাধীন। তাহলে এটা কি? স্বাধীনও না, ডিসকাট। তাহলে এটা কি না? তাহলে আরে বুঝছো গেল। তাহলে কি ভাইয়া? এটা কি না? তাহলে এটা অর্থ নাই, এটা আমি অর্থ পাই নাই, অর্থ নাই, নিজস্ব অর্থ নাই, কিন্তু এটা কি? একটা শব্দাংশ।
এটা কি ভাই এটা একটা শব্দাংশ, একেবারে সবগুলো বেসিক সুন্দর মতো ক্লিয়ার করে বোঝাবো, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে একবার ভেঙে ভেঙে দেখাবো তোমাকে একটা ক্লাসের মধ্যে, ঠিক আছে? ওকে, তাহলে অর্থ শব্দাংশ, ওকে, এবং বলা হয়েছে স্বাধীন পদ হিসাবে ব্যবহৃত হতে পারে না, তাহলে মানে এটা স্বাধীন না, এটা একটা পরাধীন, এটা স্বাধীন না, হ্যাঁ স্বাধীন নাই, অর্থও নাই। পরে দেখি এগুলো অন্য শব্দের শুরুতে বসে, কোথায় বসে? পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, কোথায় বসে? শব্দের শুরুতে বসে। তাহলে উপসর্গ কোথায় বসে? শব্দের শুরুতে বসে। উপসর্গ কোথায় বসে? শব্দের শুরুতে বসে, শব্দের শুরুতে বসে। ওকে, পরে দেখো নতুন শব্দ গঠন করে যেগুলো, মানে সেগুলিকে কি বলে? উপসর্গ বলে। তাহলে পয়েন্ট অনেকগুলো পাইছি ভাইয়া, পয়েন্ট অনেকগুলো পাইছি, আর ভেঙে ভেঙে বুঝাই তোমাকে বলি, ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস তোমাকে ক্লিয়ার করে বলি আমি। তো উপসর্গ যার অর্থ নাই, এটা একটা শব্দাংশ যেটা স্বাধীন না, এবং সেটা হচ্ছে শব্দের আগে বসে এবং অন্য একটা শব্দের অর্থ পরিবর্তন করে দেয়। অন্য একটা শব্দের অর্থ কি করে দিবে? পরিবর্তন করে দিবে। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা উপসর্গ বলবো। ক্লিয়ার? বুঝতে পারছো? সেটাকে আমরা কি বলবো? উপসর্গ বলবো। ওকে, পরবর্তী আসি। তাহলে আমি এটা ডান, এটা আমার হয়ে গেছে। উপসর্গ জিনিসটা কি ভাই বুঝছো কিনা কমেন্টে জানাও যে উপসর্গ জিনিসটা কি, এটা আমি পুরোটা বুঝছি, ক্লিয়ার হয়েছে আমার, এটা আমার কাছে ক্লিয়ার হয়েছে। বলো ভাইয়া বুঝতে পারছি, এই জিনিসটা আমি বলে বুঝতে পারছি, উপসর্গ জিনিসটা কি, কিভাবে হয়, এটা জিনিসটা কি বুঝতে পারছি। উপসর্গের অর্থ নাই বুঝছি, উপসর্গের একটা শব্দাংশ বুঝছি, উপসর্গ হচ্ছে শব্দের শুরুতে বসে। একটা উদাহরণ দিব এখন, একটা উদাহরণ আসি, খেয়াল করো, একটা উদাহরণে আসি, তাহলে আরো সহজ হবে, তাহলে আরো সহজ হবে। খেয়াল করো, আমি বললাম মান কি হয়তো পারে কোনো কিছুর মান, পরীক্ষার মান, ব্যবহারের মান, বা এই বলে পরীক্ষা বলো, যেটা কিছু একটা মান, পরিমাণ, হ্যাঁ এরকম। এখন এটা বললাম পরিমাণ বা মান বলছি, ভাইয়া মান বলছি, হ্যাঁ এই যে মান বলছি, মান শব্দ একটা, মান একটা কি, মান একটা শব্দ। ওকে, মান একটা শব্দ, এখানে কোনো সন্দেহ নাই, এখানে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু এর আগে যখন আমি যোগ করবো, এর আগে মানের আগে যখন যোগ করবো, কি যোগ করলাম? অপযোগ করছে। এখন দুইটা মিলে কি হইলো? দুইটা মিলে হইলো অপমান। কি হইলো? অপমান। এখন দেখো তো, আগে যে মান ছিল, মানের যে অর্থটা, এখন হচ্ছে কি অপমান, অর্থ কি সেম হয়েছে? অর্থ কিন্তু সেম হয়। সেই জন্য বলছে নতুন শব্দ গঠন করে। আগে ছিল মান, এখন হয়েছে অপমান। নতুন শব্দ গঠন করছে? হ্যাঁ করছে ভাইয়া, নতুন শব্দ গঠন করা হয়েছে। এরপরে দেখি, এরপরে কি হবে? এরপরে হচ্ছে এখন মা উপমান দিলাম, পরে দিলাম পরি, হ্যাঁ পরি, কি দিলাম? যোগ করলাম পরি। কি যোগ করছি ভাইয়া? পরিযোগ করছি। এখন পরিযোগ করার পরে কি হয়েছে? পরিমাণ। কি হয়েছে ভাইয়া? পরিমাণ। এখন দেখো তো কি হয়েছে ভাইয়া? পরিমাণ হয়েছে, হ্যাঁ। পরে যোগ করলাম, এখানে যোগ করলাম অভি। কি যোগ করলাম? অভি। তাহলে কি হবে? অভিমান। কি হবে? অভিমান। কি হবে? অভিমান হবে। তাহলে পাইছো কিভাবে কেনা হচ্ছে এগুলা? তাহলে উপসর্গ এমন একটা জিনিস যেটা শব্দের আগে বসছে। এগুলো যে সবগুলো উপসর্গ, এগুলো কি? এগুলোকে বলা হয় শেষ, এগুলোকে বলা হয় উপসর্গ। উপসর্গ, ঠিক আছে, এগুলোকে বলবো উপসর্গ। কিভাবে বুঝলাম আমি? কারণ আমাকে বলছে শব্দের আগে বসবে, বসার পরে এগুলো কোনো অর্থ নাই। দেখো তো, অপশব্দ অর্থ আছে, পরিশব্দের কোনো অর্থ আছে, অভিশব্দের কোনো অর্থ আছে? নাই। যেহেতু এগুলো অর্থ নাই, শব্দের আগে বসছে, বসার পরে নতুন শব্দ গঠন করে দিচ্ছে, তাহলে মানে এটি উপসর্গ। এগুলো কি? এগুলো হচ্ছে আমার উপসর্গ। আশা করি বুঝতে পারছো। উপসর্গ জিনিসটা কি বুঝতে পারছো কি? একটু সুন্দর মতো জানাবো ভাইয়ারা, যারা বুঝতে পারছো ভাইকে একটু জানাও যে ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ ওই তো, গুড, বুঝতে পারছো তাহলে। ওকে, এখন আমি পরের পার্টে আসবো, পরের পার্টটা দেখাবো সুন্দর মতো, পরের পার্টটা দেখাবো কিভাবে সহজে আয়ত্ত করবা তুমি। হ্যাঁ ওকে, ঠিক আছে। উপসর্গ, মান, পরিমাণ, অভিমান যোগ করে বলছি। এখন পরে আসি। এখন এটা কি শব্দ? স্বাধীন শব্দ গঠন করা হয়েছে, স্বাধীন শব্দ গঠন করা শেষ। পরের পার্টে আসি। পরের পার্টটা কি বলছে দেখো। উপসর্গর, এই যে দেখো উপসর্গ কি বলছে? উপসর্গ, এই উপসর্গগুলো নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, মানে এটা কোনো কি নাই? অর্থ নাই। উপসর্গগুলো কি নাই? অর্থ নাই। কি পাইছিলাম একটু আগে পেয়েছিলাম একটা শব্দ পাইছিলাম, এটা একটা উপসর্গ। পরে পাইলাম কি? অভি, একটা উপসর্গ। পরে হচ্ছে কি? পরি, একটা উপসর্গ পাইছিলাম। পরে সময়, একটা উপসর্গ। এগুলো হচ্ছে উপসর্গ। এগুলোর কি নাই? অর্থবাচকতা বা অর্থ নাই। তাহলে উপসর্গর কি নাই? উপসর্গর অর্থ নেই। এবং কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থ দ্যোতকতা এবং নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। তার মানে একটা ক্ষমতা তাদের আছে, একটা তাদের কি আছে? পাওয়ার আছে। পাওয়ারটা কি? যখন কোনো শব্দের আগে না বসাই দিবা, তখন সে কি করবে? আলাদা একটা শব্দ গঠন করবে। যখন তাকে কি করবা?
আগে এক শব্দ আগে বসাই দিবা, তখন তার ক্ষমতা আছে। যেমন খেয়াল করো, যেমন শূন্য, দেখো খেয়াল করো, আমি দেখো এক বসাইছি, এক আমি যদি শূন্য এখানে বসাই, এই শূন্যর কোনো দাম নাই। যখন আমি এই শূন্যটাকে এখানে বসাই দিব, তখনই তার ক্ষমতা বেড়ে যাবে। তখন কি হয়ে যাবে, শূন্য থেকে 10-এ পরিণত হয়ে গেছে। দেখছো, একটা শূন্যর দাম আছে। ঠিক একইভাবে এগুলো যখন তুমি শব্দের আগে এনে বসাই দিবা, তখন তাদের কি হবে, ক্ষমতা বেড়ে যাবে, এবং সেগুলো নতুন একটা শব্দ সৃষ্টি করবে, যেমন একটু তোমাকে বুঝাইছি, অর্থ নেই, মানে অর্থ নাই, কিন্তু কি আছে, অর্থ পরিবর্তন করার ক্ষমতা আছে, পাশাপাশি নতুন শব্দ গঠন করার ক্ষমতা আছে, তাদের ক্ষমতা আছে। ওকে, বুঝতে পারছো ভাইয়া? ঠিক আছে, পরে পাঠটা আসি। পরে পাঠ একবার ইজি করে বোঝাচ্ছি, কিন্তু একেবারে সহজ করে বোঝাচ্ছি। এখন আসি উপসর্গগত উপকার প্রশ্ন। এখন আসি উপসর্গ জিনিসটা কি, আমি বুঝাই ফেলছি, শেষ। এখানে কোনো আর প্রশ্ন নাই। উপসর্গ জিনিসটা কি, কাজ কি, এরা কেমন, দেখতে কেমন, এরা কোন জায়গায় বসে, এদের ক্ষমতা কি, তোমাদের দেখাইছি না তোমাকে? এগুলো ক্ষমতা হচ্ছে এখানে, পজিশন হচ্ছে এখানে, দেখাই বলছি। এখন আসি এই উপসর্গগুলোর কত প্রকার, মানে উপসর্গগুলো কয় প্রকার, এটা আমাকে শিখতে হবে আগে। এখন আসি উপসর্গ প্রধানত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। উপসর্গ প্রধানত কয় প্রকার? 3 প্রকার। একটা খাঁটি বাংলা উপসর্গ, একটা তৎসম বা সংস্কৃত, একই কথা, হয় তৎসম না হয় সংস্কৃত। পরে বলছে কি বিদেশি, বিদেশি, তৎসম, খাঁটি বাংলা উপসর্গ, এই 3টে হচ্ছে বাংলা উপসর্গ। ঠিক আছে, ওকে। এখন পরীক্ষায় হয়তো এভাবে প্রশ্ন আসতে পারে, উপসর্গ কয় প্রকার, এটা আসতে পারে। ঠিক আছে, তাহলে মনে থাকবে তো? তোমাদের কি মনে থাকবে উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। কি কি? খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, ওকে। তাহলে কি তা বলেছে কি বিদেশি উপসর্গ। ঠিক আছে, ওকে, ডান, এটা হয়ে গেছে ভাইয়া। এরপরে আসি উপসর্গ 3 প্রকার, কোনো কনফিউশন নাই, মনে রাখবা, জাস্ট মনে রাখবা, ক্লাসের মাঝে মধ্যে মনে রাখবা। এখন আসি প্রথম যে প্রকারটা পাইছিলাম, প্রথম প্রকারের নাম কি? খাঁটি বাংলা উপসর্গ, তাই না? এটা বলছিলাম না, খাঁটি বাংলা উপসর্গ। এখন খাঁটি বাংলা উপসর্গ কয়টা? খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টা? 21টা। খাঁটি বাংলা পরীক্ষা এগুলো আসে রে ভাই, এই যে সহজ কোশ্চেনগুলো আসে। উপসর্গ কি, এটা প্রশ্ন আসতে পারে, অথবা পরীক্ষা প্রশ্ন আসতে পারে। উপসর্গ এই যে এরকম, খাঁটি বাংলা উপসর্গ কয়টা, তৎসম উপসর্গ কয়টা, এগুলো পরীক্ষা আসে। দেখো তুমি বিগত বছর এই ঘাটাঘাটি করে একটু, বিগত বছর প্রশ্নগুলো দেখো, সাধারণ প্রশ্ন ব্যাংকটা খুলে দেখো আছে কিনা, খুলে দেখো, এগুলো পাবা। দেখো এই তো সহজ কোশ্চেন, তুমি পাবা। তোমাকে আমি দেখাবো প্রশ্নগুলো কেমন হইতে পারে, তোমাকে দেখাবো, একটু পর দেখাবো। ঠিক আছে ভাইরা? ওকে, দেখো খেয়াল করো, খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টা? 21টি। কয়টা? 21টি। বাংলা উপসর্গ সবসময় মনে রাখবা, বাঙালিরা বেশি খায়, বাঙালিরা সবসময় কি খায়? পেট পুরে খায়, সেজন্য কয়টা? সেজন্য হচ্ছে 21টা। সেজন্য কয়টা? 21টা। ওকে, পরে আসি 21টা। এখন প্রশ্ন হচ্ছে 21টা কি কি? 21টা কি কি? কেউ যদি পারো মনে রাখতে পারবা, সমস্যা নাই। অ, অঘা, অজ, অনা, আন, আপ, ইতি, উন, কতকুনি, পাতি, বিভর, রমরা, শসা, সুহা। দেখছো কত সুন্দর মুখস্থ হলাম। ও, অঘা, অজ, অনা, আন, আপ, ইতি, উন, কতকুনি, পাতি, বিভর, রাম, র, শসা, সুহা। দেখছো কত সুন্দর, একেবারে 21টা সুন্দর মতো মুখস্থ হয়ে যায়। কেউ যদি পারো মুখস্থ পারলা, কি বলছি দেখো, ও, অঘা, অজ, অনা, আন, আপ, ইতি, উন, কতকুনি, পাতি, বিভর, রাম, শসা, সুহা। সুহা। দেখো খেয়াল করো, একবার 21টা সুন্দর মুখস্থ হয়ে যাবে। তুমি মুখস্থ করার চেষ্টা করবা, দিয়ে একবার পড়বা। প্রথমবার হয়তো একটু ভালো লাগবে না, আর এইগুলো মুখস্থ যাবে নাকি, এতগুলো মুখস্থ যায় কিনা দেখবা, টেকনিক্যালি পড়ো সুন্দর মতো। দেখো কি বলছি, ও, ঘা, অজ, অনা, ও, ঘা, অজ, অনা, ও, ঘা, অজ, অনা, আন, আর, আন, আপ, আন, আর, আন, আপ, শেষ। ও, ঘা, অজ, অনা, আন, আর, আন, আপ। ও কি বলছি, ও, ঘা, অজ, অনা, আন, আর, আন, আপ, ইতি, উন, কতকুনি, ইতি, উন, কতকুনি, পাতি, বিভর, রাম, শসা, সুহা। রাম, শসা, সুহা। মুখস্থ করে ফেলো, রাম, শসা, সুহা। দেখো খেয়াল করো, আবার খেয়াল করো, দেখো, ও, ঘা, অজ, অনা, ও, ঘা, অজ, অনা, ও, ঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, আ, আর, আন, আপ, কতকুনি, পাতি, বিভর, কতকুনি, পাতি, বিভর, রাম, শসা, সুহা। রাম, শসা, সুহা। ও, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কতকুনি, পাতি, বিভর, রাম, শসা, সুহা। শেষ, 21টা শেষ। 21টা যদি মুখস্থ রাখতে পারো তাহলে হ্যাঁ, এগুলো কত সুন্দর মুখস্থ রাখতে পারবা। তাহলে সব মুখস্থ হয়ে গেছে, 21টা ডান, 21টা ডান হয়ে গেল। ও, অঘা, অজ, অনা, আন, আর, আন, আপ, ইতি, উন, কতকুনি, পাতি, বিভর, রাম, শসা, সুহা।
একবারে দুইবার তিনবার পড়বা, আমি যেভাবে বলছি যেভাবে টেকনিক শিখাই দিচ্ছি ভাগ ভাগ করে, অ ঘা অচ অনা, আন আর আন আপ, ইতি উন, কত কুনি, পাতি বি ভর, রাম শ সা সু হা। জাস্ট এবার মনে রাখতে পারবা, একবার ইজি ভাইয়া। জাস্ট টেকনিক্যালি টেকনিকটা মনে রাখতে হবে আর কি, টেকনিকটা মনে রাখতে হবে, তাহলে দেখবে এগুলো খুব সহজ মনে রাখতে পারবা। তাহলে প্রিয় ভাইরা শেষ, কিভাবে শেষ দেখো, এখন একটা প্র্যাকটিক্যাল শিখাই, একটু শেখাই তোমাকে। দেখো আমি বলি না, এই যে দেখো একটা বললাম হাঁস, কি বলছি হাঁস বলছি, তোমাদের বাসায় হাঁসের ডিম খাও না তোমরা? হাঁসের ডিম খাও। পরীক্ষার আগে যাইতাম আমরা, মা বাবা কি করতো, একটা মুরগির ডিম খাওয়া দিত, মুরগির ডিম খেয়ে যাও, হাঁসের ডিম খেয়ে যাও। এই যে হাঁস বললাম, হাঁসের আগে লাগালাম ইতিহাস, কি লাগালাম ইতি লাগালাম, এই যে ইতি লাগালাম এখানে, তাহলে কি হয়ে গেল, আগের যেই হাঁস ছিল এখন কি সেই হাঁস আছে? নাই, এখন ইতিহাস হয়ে গেছে, অতীতের কিছু হয়ে গেছে। এখন সেই হাঁস নাই, এখন কি হয়ে গেছে, অতীতে কিছু হয়ে গেছে, অতীতের হয়ে গেছে। আবার দেখো আমি বললাম নেতা, কি বললাম, নেতা বললাম, এখন এটাকে যদি যোগ করলাম পাতি, কি বললাম, পাতি নেতা। এখন পাতি নেতা তো বোঝোই, মানে সাইডে থাকে আর কি। হ্যাঁ, পরে দেখো পাতি নেতা, পরে কি বললাম, অভাব। দেখো খেয়াল করে, আমি বললাম ভাব নাই বেশি, লেটা বেশি ভাব নাই, এই যে ভাব, এটাকে যোগ করলাম তখন কি হয়ে গেল, উল্টো অর্থ হয়ে গেল, অভাব হয়ে গেল, তখন উল্টো হয়ে গেল, হ্যাঁ অভাব হয়ে গেল। হ্যাঁ ওকে, বুঝছো? তাহলে কি অভাব, পরে কি অজগর, এই যে যেমন অঘা, অনা, এগুলো পরে পরে টেকনিকগুলো শিখাবো তোমাদেরকে। হ্যাঁ, পরে আসি ভাই, দেখো এরপরে আসি, পরে কি বলছে, সংস্কৃত উপসর্গ। সংস্কৃত দ্যাট মিনস তৎসম উপসর্গ, একই কথা। কয়টা? 20টা। কয়টা? 20টা, মনে রাখবা। সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। ওকে, কি কি আছে দেখো, জাস্ট তোমার মনে হইতে পারে কঠিন ভাইয়া, কঠিন না, সহজ। কি বলছি, প্রপরা অপ সম সমুনি, প্রপরা অপ সুমনি, অপ অনু নির, দুর্বিষু উত, অধিপরিপতি, অতি অপি, অভি উপা। এখন তুমি যদি ওইটা মুখস্থ করতে পারো তাহলে তোমার এটা মুখস্থ করতে হবে না। তুমি যদি ওইটা তোমার মনে থাকে, তাহলে এটা তোমার মুখস্থ করতে হবে না, কারণ তুমি বাদ দেওয়া শিখবা। পরীক্ষা হলে এমন থাকবে, তোমার এটা মুখস্থ করতে হবে না, তুমি ওইটা মুখস্থ করো, অনাবিদুন কতগুলি বাতি বিবর, এটা মুখস্থ করো, এটা মুখস্থ করতে হবে না। কারণ যখন তুমি দেখবা, যখন তুমি ওইটা মুখস্থ করে ফেলো, তখন এটা খুব ইজিলি বাই করতে পারো পরীক্ষার মধ্যে, ঠিক আছে? এখন দেখো, এটা তোমাকে দেখাইলাম, এখন আসি দেখো, যেমন কি বলছি দেখো, প্রো দিয়া, হ্যাঁ প্রো বললাম, প্রো মানে প্রহার, এই যে বললাম গলার হার, মেয়েরা গলার হার পরে না, হার, এর আগে যোগ করলাম প্রো, তখন কি হবে, প্রহার মানে কি, মারা। প্রহার মানে কি, তখন মারামারি হয়ে যাবে, বুঝছো? মারামারি হয়ে যাবে। প্রভাব, এই যাবো পরা, হ্যাঁ পরাভাব, অপমান, এই যে বলছিলাম অপমান, ঠিক আছে? ওকে, সমুনি, এরকম পাবা আর কি। পরবর্তী আসি ভাই, দেখো পরবর্তীটা খেয়াল করো। এখন আসি, এই খাঁটি বাংলা উপসর্গ আর তৎসম উপসর্গের মধ্যে কিছু জিনিস মিল আছে, কিছু জিনিস কি আছে, খুব মিল আছে, একটু খেয়াল করো। এই খাঁটি বাংলা আর তৎসম উপসর্গের মধ্যে কি আছে, কিছু মিল আছে। 4টা উপসর্গ আছে, কি, আ সু বিনি, খেয়াল করো। এখন দেখো এখানে কি আছে, এখানে কি আছে ভাই, আ আছে না? এটা কোথায়, তৎসম উপসর্গের মধ্যে কি আছে, আ আছে। আবার বাংলা উপসর্গের মধ্যে কি আছে, আ আছে। এই যে আ পাইছো কিন্তু, তাহলে আ পাইলাম, মানে দুইটার মধ্যে আছে, আ পাইলাম, হ্যাঁ আ পাইলাম, এখানেও আছে, এটার মধ্যেও আছে, তৎসম উপসর্গের মধ্যেও আছে, খাঁটি বাংলা উপসর্গের মধ্যেও আ আছে। ওকে, এর বললাম, পরে দেখি এখানে কি আছে, দেখি সু আছে কিনা, এই যে সু পাইছি, সু এখানে আছে, এখানে সু আছে, এই যে দেখো সু, এই সু এখানে দেওয়া আছে, এই সু এখানে আছে, তাহলে কি আছে, সু আছে, তার দুইটার মধ্যে সু আছে, আ সু। পরে দেখি বি আছে কোথায়, বি, এই দেখো বি, খাঁটি বাংলা উপসর্গের মধ্যে বি আছে, খাঁটি বাংলা উপসর্গের মধ্যে কি আছে, বি আছে। এখন আসি এটার মধ্যে বি আছে কিনা, দেখি তো, এটা এই যে বি, পাইছো বি, তাহলে এখানে পেলাম বি, তাহলে বিও পাইলাম, মানে এটার মধ্যে আছে, এটার মধ্যেও আছে, দুইটার মধ্যেই বি আছে, কমন আছে বি। পরে দেখি পরে কি আছে, পরে দেখো এখানে কি আছে, নি আছে, কি আছে, নরেশিকার নি, এখানে নি আছে কিনা, এখানে নি আছে, এই যে নি আছে এখানে, পাইছো, এই যে নি এখানে আছে। তাহলে আ সু বি নি, এই 4টা, এই যে জাস্ট এই 4টা, এই যে 4টা পাইলাম, এই যে 4টা হচ্ছে কমন, যেগুলো বাংলার মধ্যেও আছে, তৎসমের মধ্যেও আছে, যেগুলো বাংলার মধ্যেও আছে, এই বাংলার মধ্যেও আছে, তৎসমের মধ্যেও আছে। তাহলে আ সু বি নি, শেষ মনে রাখবো, আ সু বি নি মনে রাখতে পারলে এগুলো একবারে সব শেষ, ঠিক আছে? ওকে, তাহলে আ সু বি নি মনে রাখতে পারবা, মনে রাখতে পারো ভাইয়া?
জাস্ট এই যে কমন তোমাকে প্রমাণ সহ দেখালাম কোথায় কোথায় প্রমাণ আছে। এখন যদি পরীক্ষা আসে বাংলায় আছে তৎসমের মধ্যে আছে এমন উপসর্গ কয়টা? 4টা। প্রমাণ কি? এই 4টা কি কি যেখানে তোমাকে লাইভ দেখাইলাম, একবার সরাসরি দেখাইছি কোন জায়গায় আছে। পাইছো তুমি? পাইছো। আশুবিনি পাইছো? ওকে ডান। আশুবিনি ওকে ডান হয়ে গেছি, বুঝতে বুঝতে পারছি। পরে আসি, এখন আসি প্রশ্নে। এখন আসবো কি প্রশ্নে আসবো। প্রশ্নের মধ্যে আসি, দেখো কি বলছে। এখন প্রশ্নের মধ্যে আসার আগে এখানে একটা কাহিনী আছে। হ্যাঁ এখানে একটু কাহিনী দেখাই। দেখো এখানে হয়তো ফার্সি উপসর্গগুলো আসে না, এখানে ফার্সি উপসর্গগুলো আসে না। আমি একটু লিখে দিই তাহলে, হ্যাঁ তাহলে আরো তাহলে বুঝতে পারবো আর কি। ফার্সি উপসর্গগুলো একটু লিখে দিই। ওকে খেয়াল করো, ফার্সি কি বলছি, ফার্সি উপসর্গগুলো। ফার্সি উপসর্গগুলো মনে রাখার টেকনিকগুলো কি? খুব সহজ, খুব সহজ। কি? বেকার ববর, বেকার, জাস্ট মনে রাখবা বেকার ববর কম ধরে বদনা না কিনে বেশি ফি দিয়ে নিম কিনলো। জাস্ট এবার মনে রাখতাম আমি। মনে করে একটা বর বিয়ে করছে, বেকার মানুষ, চাকরি নাই, হ্যাঁ চাকরি নাই, বেকার। তাহলে কি বেকার ববর মানে বলদ বর আর কি, বলদ। বেকার ববর কম ধরে মানে কম টাকা দিয়ে কম ধরে বদনা না কিনে বেশি ফি দিয়ে নিম কিনছে। নিম পাতা আছে না, ওগুলো কিনছে আর কি, বুঝছো? তাহলে বেকার ববর বেকার ববর কম ধরে কম ধরে বদনা বেশি ফি দিয়ে বেশি ফি দিয়ে কি কিনলো? নিম কিনলো। জাস্ট এটা মনে রাখতে পারলে ফার্সি উপসর্গ 10টা উপসর্গ সব মুখস্থ হয়ে যাবে। 1 নাম্বার বে, পরে হচ্ছে কার, পরে হচ্ছে বর, পরে হচ্ছে কম, পরে ধর, পরে বদ, পরে না, পরে হচ্ছে কি ফি, পরে হচ্ছে নিম, বুঝছো? জাস্ট এগুলো মনে রাখতে পারলে পানি একবারে পানি হয়ে যাবে, পানি, বুঝছো? বেকার বে বর তোমার কম ধরে বদনা না কিনে বেশি ফি দিয়ে নিম কিনলো। এইটা মনে রাখতে পারলে একেবারে এগুলো সব শেষ। ওকে ডান, এটা পারবা তাহলে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে ফার্সি উপসর্গ 10টা শিখাই দিলাম। বেকার ববর কম ধরে বদ না কিনে বেশি ফি দিয়ে নিম কিনলো। ঠিক না? লিখে সাইডে লিখে রাখো। ওকে এখন আসি, এখন শিখাই ফেলছি, এখন প্রশ্নে আসি। দেখো কি বলছে। বিদেশি উপসর্গের দৃষ্টান্ত মানে বিদেশি উপসর্গ দেখা যাচ্ছে মধ্যে কোনটায়? বিদেশি উপসর্গ তুমি শিখছো না? দেখাইছে তোমাকে। এখন দেখো তো বিদেশি উপসর্গ কোনটার মধ্যে আছে। দেখো তো এই যে অব তো আন আপ ইতি উন কতকুনি, অব আছে কিন্তু এর মধ্যে বাংলার মধ্যে আছে। পরে অনাও আছে বাংলার মধ্যে। পরে ডন নাই, ডন উপসর্গই নাই। এই যে না, এই যেটাকে বলছিলাম বোধ না, এই যে বোধ কি বলছিলাম, বোধ নয় কান না, এই যে না বলছিলাম না, নাটা হচ্ছে ফার্সি উপসর্গ। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে বি নাম্বারটা। উত্তর কয় নাম্বারটা? উত্তর হচ্ছে বি নাম্বারটা। কেন বুঝলাম, কিভাবে বুঝলাম আমি? সহজভাবে। বিদেশি উপসর্গ দৃষ্টান্ত হলো আমার বি নাম্বারটা। কেন? এই নাটা হচ্ছে ফার্সি উপসর্গ। কি উপসর্গ? ফার্সি উপসর্গ। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্সি উপসর্গ। ডন হবে কেন? ডন না, বিদেশি উপসর্গ বলছে। ডন বিদেশি উপসর্গ না, ডন একটা আলাদা শব্দ দিচ্ছে এখানে। বিদেশি উপসর্গ হচ্ছে নয় কান না। ঠিক আছে? ওকে। পরে আসি, দেখো পরে কি বলছে। খাঁটি বাংলা উপসর্গ কোনটা? খাঁটি বাংলা মানে কি? যে 21টা তোমাকে শিখাইছিলাম। অ অঘা অজ অনা আন আর আন আব কতকুন ইতি উন কতকুনি পাতি বিভর রাম সা সুহা। এই যে এখন দেখো তো আম কি খাঁটি বাংলা উপসর্গ? আম নাই, আম একটা শব্দ। রাম কি আছে? দেখো তো খেয়াল করতো, রাম সা সুহা আছে কিন্তু। পরে কি সম নাই, সম ওটার মধ্যে। নিম হচ্ছে ফার্সি উপসর্গ, নিম ফার্সি উপসর্গ। বাট এই যে রাম যেটা আছে, এই রাম হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। কিভাবে বুঝলাম? ও যে কতকুনি পাতি বিভর রাম সা সুহা, এই যে রাম, বুঝছো? এই সেই রাম। ওকে ঠিক আছে, এখন বুঝতে পারছো। তাহলে এই যে রাম, এখন কি ভাই, এই যে রাম, এই রামটা হচ্ছে আমার কি উপসর্গ? রামটা হচ্ছে আমার বাংলা উপসর্গ মানে খাঁটি বাংলা উপসর্গ। পরবর্তী দেখি নিম রাজি। খেয়াল করো কি বলছি, নিম রাজি। এই যে নিম রাজি শব্দের নিম উপসর্গটি কি অর্থে নির্দেশ করে? নিম রাজি শব্দের নিম উপসর্গটি কি অর্থ প্রকাশ করে? এখন দেখো আসি একটু। নিম রাজি, দেখো নিম রাজি মানে কি?
নিমরাজি মানে একেবারে সহজ করে নিম বেতন নিমরাজি এরকম মানে কি রাজি মানে বুঝো তো রাজি মানে সম্মতি এগ্রি করা এগ্রিমেন্ট এগ্রি করা এখন নিমরাজি নিম শব্দের অর্থ বুঝে হচ্ছে কম কি ভাইয়া কম 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 বোঝায় কম কম বোঝায় তার মানে সে রাজি কিন্তু পুরোপুরি না কম সে রাজি মানে সে কবুল বলতে রাজি বাট পুরোপুরি না নিম রাজি মানে কম রাজি দ্যাট মিনস নিম দিয়ে কি বোঝায় নিম দিয়ে হচ্ছে কম বোঝায় কি বোঝায় কম বোঝায় হ্যাঁ বিদেশি আর ফার্সি তো সেমই বিদেশি মানে কি বাংলা আর তৎসম বাইরে যা সবগুলো বিদেশি বাংলা আর তৎসম বাইরে যা সবগুলো হচ্ছে বিদেশি ঠিক আছে তাহলে কম নিমরাজি মানে কি নিমরাজি হচ্ছে আমার কম কি বোঝাবে কম বোঝাবে জাস্ট মনে রাখবা কম ঠিক আছে কম বোঝাবে ওকে এরপর আসি এরপরে দেখব কি আছে আরবি উপসর্গ যুগে গঠিত শব্দ হ্যাঁ তোমাকে তো আরবি উপসর্গ শিখাই নাই জাস্ট মনে রাখবা দেখো আম কি আম খাস কয়টা ছয়টা উপসর্গ আছে আম খাস লা আম খাস লা ঘর আম খাস লা ঘর বাজে খয়ের বাজে খয়ের জাস্ট এই ছয়টা আম খাস লা ঘর বাজে খয়ের আম খাস লা ঘর বাজে খয়ের এগুলো হচ্ছে আরবি উপসর্গ জাস্ট এই ছয়টা আরবি উপসর্গ হচ্ছে এই ছয়টা আম খাস লা ঘর বাজে খয়ের দেখো আম মানে অনির্দিষ্ট করে কিছু বোঝাবে আম পরে খাস মানে নির্দিষ্ট করে বোঝাবে লা মানে না গড় মানে হচ্ছে মিল মানে তোমার হচ্ছে অমিল ভিন্ন এরকম কিছু হ্যাঁ গড় মিল অভাব গড় মানে হচ্ছে অভাব বোঝাবে অভাব কিছু বোঝাবে বাজে মানে একটু খারাপ কিছু বোঝাবে ক্ষয় মানে হচ্ছে উত্তম ক্ষয়ের খা মানে ভালো উত্তম এরকম কিছু বোঝাবে তাহলে আম মানে কি অনির্দিষ্ট বোঝাবে খাস নির্দিষ্ট করে বোঝাবে লা মানে না নেগেটিভ কিছু বোঝাবে গড় মানে হচ্ছে অভাব বোঝাবে বাজে মানে খারাপ আর খায় মানে হচ্ছে ভালো বোঝাবে এরা মনে রাখতে পারলে দেখবে আম খাস লা ঘর বাজে খায়ের এরা মনে রাখতে পারলে হবে হ্যাঁ ওকে তাহলে দেখো এখানে আসি আরবি উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটা প্রশ্ন করেছে কোনটা বেকসুর খালাস দেই না আমরা দেখো বে মানে কি বেটা হচ্ছে ফার্সি উপসর্গ বেটা কি যে বলছিলাম না বেকার বেকার ওই যে বেটা হচ্ছে কি ফার্সি ওকে পরে দেখি বদ এই যে বদ না এটা ফার্সি এটাও বাদ হ্যাঁ পরে আসি পরে কি এই যে না খোস নাটাও কি ফার্সি তাহলে বাকি রইল কোনটা এই খাসমহল বি নাম্বারটা না ভাইয়া বি নাম্বারটা তাহলে উত্তর হচ্ছে এই খাসমহল আমার উত্তর হচ্ছে কি খাসমহল ঠিক আছে এটা মনে রাখবা উত্তর হচ্ছে খাসমহল একই পরে দেখি বিমুগ্ধ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে বিমুগ্ধ খেয়াল করো তো বিমুগ্ধ এই যে বিমুগ্ধ যে শব্দটা আছে এই শব্দটা ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে এটা কি সমাস যুগে হয়েছে দেখো তো ভেঙে লেখে আমি বি যোগ মুগ্ধ ভিমুগ্ধ এখন এই যে বিটা যুক্ত হয়েছে বিটা কি বিটা একটা উপসর্গ ওই যেটা বললাম না আমরা বিআশু বিনি যেটা বাংলাতেও আছে তৎসম মধ্যে আছে এখন এটা কি প্রত্যয় না এটা প্রত্যয় না প্রত্যয় শব্দের শেষে বসে বাট এটা বসছে কোথায় শব্দের আগে বসছে এটা কি সন্ধি না এটা সন্ধি না এটা হচ্ছে উপসর্গ সি নাম্বারটা এটা হচ্ছে একটা উপসর্গ এটা কি এটা হচ্ছে আমার সি নাম্বারটা ঠিক আছে এটা হচ্ছে আমার সি নাম্বারটা ওকে পরবর্তী প্রশ্ন দেখি আগমন শব্দে কি বলছে আগমন শব্দের আ কোন অর্থে ব্যবহার হয়েছে আগমন শব্দে আ কোন অর্থে ব্যবহার হয়েছে এখন দেখি ভেঙে লেখি কি বলছি আ প্লাস গমন খেয়াল কর আগমন এই যে আগমন যে শব্দটা আছে এই শব্দের মধ্যে আগমন শব্দের মধ্যে আ কোন অর্থে ব্যবহার হয়েছে এটা কিভাবে বুঝবো ভেঙে লেখছি লেখার পরে খেয়াল করো গমন মানে কি গমন মানে হচ্ছে যাওয়া গমন মানে হচ্ছে যাওয়া মানে গমন করা মানে কি যাওয়া আগমন মানে কি আগমন মানে হচ্ছে আসা তাহলে আমি গমন মানে হচ্ছে যাওয়া বা যখন আমি যোগ করতেছি তখন সেটা অর্থ কি হয়ে যাচ্ছে উল্টা হয়ে যাচ্ছে আসা হয়ে যাচ্ছে তার মানে কি গমন মানে হচ্ছে যাওয়া বাট যখন আমি যোগ করতে তখন কি হয়ে যাচ্ছে উল্টা অর্থ হয়ে যাচ্ছে তার মানে বিপরীত অর্থ তার মানে কি বিপরীত অর্থ বোঝাচ্ছে আগমন তার মানে কি অর্থ বোঝাচ্ছে বিপরীত অর্থ বোঝাচ্ছে স্বল্প বুঝা দিলাম তোমাকে গমন মানে হচ্ছে যাওয়া যখন আমি যোগ করলাম তার মানে কি হয়ে গেল আগমন মানে আসা আগমন মানে আসতেছে তাহলে যাওয়া আসা বিপরীত না তাহলে উত্তর হচ্ছে সি নাম্বারটা উত্তর হচ্ছে আবার সি নাম্বারটা হ্যাঁ উত্তর হচ্ছে কি সি নাম্বারটা ওকে পরে আসি খেয়াল করো প্রত্যুপকার শব্দটার মধ্যে প্রত্যুপকার শব্দটার মধ্যে কয়টা উপসর্গ আছে প্রত্যুপকার শব্দটার মধ্যে কয়টা উপসর্গ আছে তুমি কিভাবে বুঝবা এখন আসি ভেঙে লাগতে হবে তোমাকে প্রত্যুপকার খেয়াল করো
প্রত্যুপকার, প্রত্যুপকার, এই প্রকার শব্দটা আমি ভেঙে লিখলাম। এখন আমি কি ভেঙে লিখবো দেখো, প্রত্যু মানে হচ্ছে পর আমরা জানি সন্ধি নিয়ম অনুসারে জফলা থাকলে কি হয়, রসিকার হয়। জফলা থাকলে কি হয়, রসিকার হয়। তাহলে রসিকার দিলাম, প্রতি জফলা পরিবর্তে কি দিলাম, রসিকার দিলাম তয় সাথে, প্রতি প্লাস এই যে রসিকার আছে দেখছি, রসিকারটা এখানে আছে, রসিকারটা দিলাম। পরে কি আছে, দিলাম, প্রতি যোগ যোগ কয়কার, কার। এখানে আমার মূল শব্দ হচ্ছে কার, মূল শব্দ হচ্ছে আমার কি, মূল শব্দ হচ্ছে আমার কার। বাকি কি পাইলাম, প্রতি পাইলাম, এখানে পেলাম এই যে প্রতি আর হচ্ছে উপসর্গ। কয়টা উপসর্গ, 2টা উপসর্গ। এটা হচ্ছে প্রতি, এটা হচ্ছে কি এটা হচ্ছে প্রতি, এটা হচ্ছে বুঝতে পারছো এখন? এটা হচ্ছে প্রতি, একটা প্রত্যুপকার, কি প্রকার, প্রত্যুপকার, প্রতি প্লাস প্রতি প্লাস 2টা উপসর্গ। একটা হচ্ছে একটা উপসর্গ, প্রতি একটা উপসর্গ। কারণ এগুলো যে দেখছে না পড়ছে না ওখানে, হ্যাঁ এগুলো ফার্সি মানে তৎসম উপসর্গ আর কি, প্রতি প্লাস ওকে। তাহলে কি নাম্বারটা, ওটা হচ্ছে বি নাম্বারটা, 2টা। কয়টা, 2টা। ওকে, পরে আসি অত্যাচার। দেখো অত্যাচার শব্দটার মধ্যে কয়টা উপসর্গ আছে, কিভাবে বুঝবা, লিখো। অত্যাচার শব্দটা আলাদা করে লিখি, অত্যাচার। হ্যাঁ, তাহলে এখানে মূল শব্দ কি, মূল শব্দ হচ্ছে আমার 4। হ্যাঁ 4। এখন দেখো খেয়াল করো, অত্যাচার শব্দটা অতি যোগ আচার, অতি কিভাবে হইলো, এখানে কি আছে, জফলা কারণে কি হবে, অতি হবে, প্লাস 4। তাহলে 2টা। কয়টা, 2টা। এরপরে দেখি, এরপর আসি, এরপরে কি বলছে এখানে, উপসংহার। দেখো উপসংহার যে শব্দটা আছে, উপসংহার, এই শব্দটা খেয়াল করলে তুমি বুঝতে পারবা যেখানে কয়টা উপসর্গ আছে। উপসংহার শব্দটা ভেঙে লিখি, উপসংহার, তাহলে এখানে মূল শব্দ হচ্ছে আমার হার, মূল শব্দটা কি, হার, দিলাম হার এখানে। বাকি আছে কি, তাহলে একটা উপসর্গ, প্লাস মানে কি, সং মানে হচ্ছে মানে কি, আমরা জানি অনুষ্ঠ থাকলে শব্দের মধ্যে কি হয়, ম হয়। তাহলে সম একটা উপসর্গ, একটা উপসর্গ, এটা 2টা উপসর্গ, মানে কি 2টা, মানে হচ্ছে 2টা। বুঝতে পারছো? এইভাবে তোমার সুন্দর মতো মিলাই করবা আর কি, বুঝছো? ওকে, পরে সংস্কৃত শব্দের মধ্যে সংস্কৃত উপসর্গ উদাহরণ কোনটা বলা হয়েছে। সংস্কৃত মানে কি ভাইয়া, সংস্কৃত মানে হচ্ছে আমার তৎসম, কি ভাইয়া, তৎসম। এই তৎসম সংস্কৃত একই কথা। তৎসম বা সংস্কৃত উপসর্গের উদাহরণ কোনটা দেখো তো, খেয়াল করো তো, তুমি কিভাবে বুঝবা। আশুবিনি, এবার সবগুলো নি দিয়ে যুক্ত হয়েছে, নি দিয়া। এখানে নি তো বাংলার মধ্যে আছে এবং তোমার হচ্ছে কি তৎসমের মধ্যে আছে। এখন তুমি কিভাবে বুঝবা, এ নি মানে নি দিয়ে শুধুমাত্র তৎসম শব্দ বোঝাইছে, তুমি কিভাবে বুঝবা। যদি দেখো কোনো শব্দের মধ্যে র ফলা, রেফ অথবা মূর্ধন্য স, মূর্ধন্য, পরে হচ্ছে ক্ষীয়, এই শব্দগুলো যদি তুমি পাও তাহলে সেটা হচ্ছে তৎসম শব্দ। এখন দেখো তো এগুলোর মধ্যে নিচে কোনটার মধ্যে র ফলা, রেফ, মূর্ধন্য স বা মূর্ধন্য বা ক্ষীয় আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি নিগ্রহ। এই যে দেখো নিগ্রহ, এই যে এটা, এই শব্দ হচ্ছে তৎসম উপসর্গ। কিভাবে বুঝলাম, এই যে র ফলা আছে, দেখছো, এই যে র ফলা আছে, র ফলা থাকার কারণে আমি বুঝলাম যে এটা তৎসম উপসর্গ, এটা তৎসম উপসর্গ। ওকে, ঠিক আছে। পরের টার্মে আসি, পরের পার্টে আসি। দেখো পরের পার্টে কি বলছে আমার, এটা খেয়াল রাখতে হবে। পরের পার্টে দেখি, পরের পার্টে কি বলছে, এই যে একটা উপসর্গ, একটা আমার উপসর্গ। এই উপসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে, যেমন আমি বললাম ভাত, পরে বললাম কি ঘর, পরে লাম, এই অনেক কিছু হয় আর কি। হ্যাঁ, ঘর মানে কি, ঘর মানে ঘরের অভাব, ঘর, ভাত মানে ভাতের অভাব। তার মানে দিয়ে কি বোঝাচ্ছে, অভাব বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, দিয়ে বোঝাচ্ছে অভাব। মানে 3 নাম্বার, এটা উত্তরটা হবে কয় নাম্বার, সি নাম্বারটা হবে। বুঝছো, এটা সি নাম্বারটা উত্তর হবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো এখন ইজিলি বুঝতে পারছো, অভাব। ওকে, পরবর্তী প্রশ্ন, কোনটি বিদেশি উপসর্গ গঠিত, কোনটা বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ। এখন তুমি কিভাবে বুঝবে কোনটা বিদেশি। দেখো এটা তৎসম, এটা কি তৎসম। আমি বলে যাই বিদেশি কিভাবে বুঝবা, বাংলার তৎসম ছাড়া বাকি যা আছে সবগুলো বিদেশি। যেমন কি ফার্সি, আরবি, হিন্দি, পরে হচ্ছে কি ইংরেজি, এগুলো সবগুলো বিদেশি। হ্যাঁ, তাহলে পরীক্ষা, পরি শব্দটা
এটা হচ্ছে কি, এটা হচ্ছে তৎসম, তৎসম। পরে দেখি অনাবৃষ্টি, অনা, হ্যাঁ এগুলো বাংলা উপসর্গ। পরে বে হাত, খেয়াল করো, বে হাত, বে পড়েছে কি হাত, এই যে হাত, বে হাত, বে শব্দটা যে বে, বে কার ফার্সি উপসর্গ না, বেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ইংরেজি উপসর্গ বা বিদেশি উপসর্গ বা বিদেশি উপসর্গ। ওকে, বিদেশি উপসর্গ পাইছো? ওকে, হয়ে গেছে এটা আবার। ওকে, তাহলে এই যে প্রশ্নগুলো যেগুলো ছিল সবগুলো তোমাকে বুঝাইলাম। পরীক্ষা কীভাবে প্রশ্ন আসবে, পরীক্ষা কোন টাইপের প্রশ্ন আসবে, বুঝতে পারছো না? পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয়, কী ধরনের প্রশ্ন আসে বুঝাইতে পারছি? কীরকম প্রশ্ন আসবে তুমি যদি এখন থেকে আস্তে আস্তে ক্লাস করতে পারো, বুঝতে পারো। আরে ভাই তুমি ফার্স্ট টাইম পরীক্ষা দিবে, অনেকে জানে, এখানে শুরুই করে নাই, অনেকে শুরু জানেই না কোন ইউনিটে পরীক্ষা দেবে, কোন ইউনিটে আবেদন করতে কত যোগ্যতা লাগবে সে জানেই না, সে জানেই না। অথচ তুমি ক্লাস করতেছো, তুমি ক্লাস করে জানতেছো যে প্রশ্ন হচ্ছে এভাবে হয়, প্রশ্ন এই টাইপের হয়, প্রশ্ন এই জায়গা থেকে আসে, প্রশ্ন কীভাবে সলভ করতে হয় সেটা শিখতেছো তুমি, তুমি কিন্তু তার থেকে আগে আসো। অ্যাডমিশনের মূল খেলা হচ্ছে এখানে, অ্যাডমিশনে 4 মাস দিয়ে হয় না, অ্যাডমিশন 3 মাস দিয়ে হয় না, অ্যাডমিশন নিতে হলে আগে মনস্থির করতে হয়, আগে থেকে শুরু করতে হয়। এগুলো খুব রেয়ার যে 1 মাস পরে চান্স পেয়ে গেছে, খুব রেয়ার, খুব রেয়ার। শুরু করতে হলে আগে থেকে শুরু করতে হবে। এটা অ্যাডমিশন একটা লং প্রসেস, লং প্রসেস, দীর্ঘ 4-5 মাস সময় লেগে থাকতে হবে, লেগে থাকার পরে পাবা। এই এত সহজ না ভাই, এত সহজে যদি হয়তো তাহলে তুমি এই কদর দিতে না, বিশ্ববিদ্যালয়কে তুমি কদর দিতে না, মূল্য দিতে না। তোমাকে অনেক কষ্ট করে পাও বলে আজকে এত মূল্য দাও, এত মূল্য আমরা দিয়ে থাকি, এই জিনিসটা আমরা মূল্য দিয়ে থাকি। কষ্টের মাধ্যমে যেটা তুমি পাবা সেটার গুরুত্ব কিন্তু অনেক বেশি, অনেক বেশি। এখন কষ্ট করতেছ, যখন পেয়ে যাবা তখন ফিল করতে পারবা যে আসলে কষ্টের, তুমি যত কষ্ট করবা এই অনুপাতে তোমার সুখ হবে। অর্থাৎ তুমি কষ্ট কম, সুখ কম, কষ্ট বেশি, সুখ বেশি, সমানুপাত, সেম কথা, সমানুপাতের মধ্যে সুন্দর মধ্যে এরকম হবে। তাহলে প্রিয় ভাইরা, আমি আর দীর্ঘায়িত করবো না, এই ছিল আজকে ক্লাসের যে জাস্ট বেসিক। আশা করি তোমাকে সম্পূর্ণ বুঝাতে পারছি, মানে উপসর্গ জিনিসটা কি, এটা কীরকম, এটা জিনিসটা ছিল কি, এটার ব্যবহারটা কি, এটার কাজটা কি, এটার ক্ষমতা কি দেখাইতে পারছি। আশা করি ভবিষ্যতে যদি তোমার সামনে এরকম উপসর্গ থেকে কোশ্চেন আসে তাহলে আমার ক্লাসটা তোমার মাথায় আসবে, মনে পড়বে, তুমি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি এবার সুন্দরমতো ক্লাসগুলো করো, ধারাবাহিকতা বজায় রাখো, প্রতিনিয়ত ক্লাসগুলো হবে, আস্তে আস্তে করে করে নিজেকে গড়ে উঠাও, নিজেকে তৈরি করো। ঠিক আছে ভাইরা, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।